আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করছি, যেটার নাম হচ্ছে খনিজ সম্পদ বা মিনারেল রিসোর্সেস। তো চলো শুরু করি। তো সবার আগে আমরা খনিজ সম্পদের কিছু বৈশিষ্ট্য দেখে নিই। তো দেখো, খনিজগুলো সাধারণত সলিড হয়, তরল বা গ্যাসীয় হয় না, এবং এগুলো কিন্তু প্রাকৃতিক উপায়ে তৈরি হয়। মানুষ কিন্তু চাইলেই একে তৈরি করতে পারে না। দে আর ক্যান দে ক্যান বি অর্গানিক, অর্থাৎ এরা জৈবও হতে পারে, যেমন উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ থেকেও তৈরি হতে পারে, যেমন আমরা কয়লা একটা উদাহরণ হতে পারে। আবার ইনঅর্গানিকও হতে পারে, যেমন রূপো, তামা, তারপরে হচ্ছে সোনা, হীরা। এগুলো কিন্তু কোনো জীবজগৎ থেকে তৈরি হয় না, এগুলো কিন্তু বিভিন্ন ভূতাত্ত্বিক প্রক্রিয়ার ফলে তৈরি হয়। এদের কিন্তু ক্রিস্টালাইন থাকে, অর্থাৎ নির্দিষ্ট একটা শেপ থাকে। প্রত্যেকটা খনিজের শেপ কিন্তু আরেকটা খনিজ থেকে আলাদা হয়। ঠিক আছে? আর এদের কেমিক্যাল এবং ফিজিক্যাল প্রপার্টিজও কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে। তারপরে এরা কিন্তু আনইভেনলি ডিস্ট্রিবিউটেড হয়, অর্থাৎ সব জায়গায় কিন্তু সমানভাবে এদেরকে পাওয়া যায় না। এমনকি ক্রমাগত ব্যবহার করলে এগুলো কিন্তু শেষও হয়ে যেতে পারে। ঠিক আছে? আরেকটা কথা বলে দিই যে খনিজ তো প্রাকৃতিক একটা উপাদান, প্রকৃতি থেকে পাওয়া যায়। আর এই খনিজগুলো যখন পরস্পর মিলে যাবে, তখনই তাকে কিন্তু আমরা রকস বা শিলা বলে থাকি। ঠিক আছে? যেটা আমাদের জিওটেকটনিক চ্যাপ্টারের মধ্যে রয়েছে। এবার যদি আমরা খনিজের শ্রেণীবিভাগ করি, তাহলে খনিজকে মেইনলি ২ ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মেটালিক বা ধাতব খনিজ, একটা হচ্ছে নন মেটালিক বা অধাতব খনিজ। ধাতব খনিজ আমরা তাকে বলি যেখান থেকে ধাতু নিষ্কাশন হয়। ধাতু নিষ্কাশন হয়, অর্থাৎ ধাতু তৈরি হয়। অধাতব খনিজ তাকে বলি যেখান থেকে ধাতু নিষ্কাশন করা যায় না। অধাতব খনিজের কয়েকটা উদাহরণ হচ্ছে মাইকা, লাইমস্টোন, ডোলোমাইট ইত্যাদি, ইত্যাদি। এবার মেটালিক খনিজ আবার ২ প্রকার। একটা হচ্ছে ফেরাস মেটালিক, অর্থাৎ লৌহবর্গীয়। আর একটা হচ্ছে নন ফেরাস মেটালিক বা অলৌহবর্গীয়। লৌহবর্গীয় বলতে এখান থেকে কিন্তু লৌহ উৎপাদন হয়। অর্থাৎ এর মধ্যে কিন্তু লৌহ থাকে। এগুলো চুম্বক দ্বারা আকর্ষিত হয়। তারপরে এই সমস্ত মিনারেল গুলো আবার মরচে পড়ে, এরকম। আর নন ফেরাস মেটালিক কি? এগুলোর মধ্যে লৌহ থাকে না, তাই এগুলোতে চুম্বক দ্বারা আকর্ষিত হয় না। আর এগুলো কিন্তু মরচেও পড়ে না। এর উদাহরণ হচ্ছে আয়রন ওর, ম্যাঙ্গানিজ এই সমস্ত। আবার বক্সাইট, কপার, লিড, জিঙ্ক, গোল্ড, সিলভার এগুলো যে আছে, এগুলো কিন্তু নন ফেরাস মেটালিকের উদাহরণ। ঠিক আছে? এদের সেই পার্থক্য দেওয়া আছে। পার্থক্য যদি আমরা দেখি, তাহলে এখান থেকে ধাতু উৎপাদন হয়, এখান থেকে ধাতু থাকে না। এতে ধাতু থাকে না। গলালে ধাতু পাওয়া যায়, গলালে ধাতু পাওয়া যায় না। ওই একই ঘুরে ফিরে। আর এটা কিন্তু চকচক করে, অর্থাৎ এর কিন্তু ঔজ্জ্বল্যতা আছে এরকম। এর কিন্তু এটা কিন্তু চকচক করে না। বিদ্যুতের পরিবাহী কিন্তু নয়। এটা তুলনামূলক ভারী, এটা কিন্তু তুলনামূলক হালকা হয়। ঠিক আছে? বিদ্যুৎ শিল্পে, তারপরে বিভিন্ন যন্ত্রপাতি তৈরিতে, ইস্পাত শিল্পে এগুলোতে কিন্তু এদের ব্যবহার হয়, ধাতব খনিজগুলো। আর এটা হচ্ছে সিমেন্ট, কাঁচ, সিরামিক তৈরিতে কিন্তু এদের ব্যবহার হয়। ঠিক আছে? বেশ কয়েকটা উদাহরণ দেওয়া আছে। তবে এখানকার উদাহরণগুলো কিছু ভুলও থাকতে পারে। আগের ছকে আমি যেটা বললাম ওটাই কিন্তু সঠিক। নেক্সট, এবার আমরা ভারতবর্ষের মধ্যে মিনারেল বেল্ট দেখে নিই। অর্থাৎ ভারতবর্ষের কয়েকটা বলয় আছে যেগুলোতেই সচরাচর মিনারেলস গুলো পাওয়া যায়। ঠিক আছে? যেমন এই যে একটা পূর্ব ভারতের, উত্তর পূর্ব ভারতের একটা অঞ্চল, যেখানে রয়েছে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই সমস্ত রাজ্যগুলো। মধ্যপ্রদেশ রাজ্য জুড়ে একটা বলয় রয়েছে। ঠিক আছে? আবার আমরা নিচের দিকে যদি অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এই সমস্ত জায়গায় একটা দেখতে পাবো। তার নিচে কর্ণাটক, তামিলনাড়ু এই জায়গায় একটা দেখা যেতে পারে। অন্ধ্রপ্রদেশের কিছু অঞ্চলও এর মধ্যে পড়ে। নেক্সট এদিকে কর্ণাটক, কেরালা, মহারাষ্ট্র এই সমস্ত অঞ্চলের মধ্যে রয়েছে একটা জোন। আরেকটা জোন রয়েছে আরাবল্লী পর্বতের আশেপাশে, রাজস্থান, গুজরাট এই সমস্ত অঞ্চলে। আরেকটা উত্তর-পূর্ব ভারতের এই দিকে, অর্থাৎ আসাম, নাগাল্যান্ড ওই সমস্ত জায়গার মধ্যে কিন্তু দেখা যায়। তো এখানে দেখো চিহ্নগুলো দেওয়া আছে। সি মানে কোল, অর্থাৎ এই যে এই অঞ্চলগুলোর মধ্যে সি দেওয়া আছে, দ্যাট মিনস এখানে কিন্তু প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায়। নিচের এই অঞ্চলের মধ্যেও কয়লা পাওয়া যায়, আবার এখানেও কিছু পরিমাণ কয়লা পাওয়া যায়। বাকি জোনগুলোর মধ্যে কিন্তু সেরকম কয়লা পাওয়া যায় না। এই জায়গায়ও সামান্য পরিমাণে কয়লা পাওয়া যায়। এই যে চিহ্নটা আছে এটা হচ্ছে ম্যাঙ্গানিজ। তো যে সমস্ত জায়গায় এই চিহ্নগুলো আছে, ত্রিভুজ চিহ্নগুলো, সেগুলো জায়গায় কিন্তু ম্যাঙ্গানিজ পাওয়া যায়। ঠিক আছে? ম্যাঙ্গানিজ, কোপার দুটাকে একই চিহ্ন দ্বারা দেখানো হয়েছে। নেক্সট হচ্ছে ওয়েল অ্যান্ড গ্যাস ফিল্ড। এই যে ওয়েল অ্যান্ড গ্যাস ফিল্ড, তো প্লাস চিহ্ন যেখানে আছে সেখানে কিন্তু ওয়েল আর গ্যাস ফিল্ড এরকম রয়েছে। তো আমি বাকিগুলো দেখালাম না, চাইলে তোমরা এটা দেখতে পারো। ঠিক আছে? নেক্সট, আমরা যদি স্টেট ওয়াইজ দেখি, তাহলে সব থেকে বেশি খনিজ কিন্তু ওড়িশা থেকে আসে। তো এটা একটা কমন কোশ্চিন যে যখন আমরা কোনো কিছু খনিজ, মানে কোনো কিছু যখন আইডিয়াতে করতে হয় না, তখন ওই জন্য অনেকে উড়িষ্যাকে বেছে নেয়। কারণ যেহেতু উড়িষ্যাতে সব থেকে বেশি খনিজ পাওয়া যায়, তাহলে খুব চান্স থাকে যে সেই খনিজটা কিন্তু উড়িষ্যায় পাওয়া যেতে পারে। উড়িষ্যার প্রধান খনিজগুলোর মধ্যে আয়রন ওর,
কয়লা, বক্সাইট, ক্রোমাইট এগুলো। ছত্তিশগড় হচ্ছে ২য় পজিশনে আছে। এখানেও কিন্তু কয়লা পাওয়া যায়, আয়রন ওর পাওয়া যায় এবং লাইমস্টোন পাওয়া যায়। রাজস্থানেও ৩য় পজিশনে রয়েছে। রাজস্থানে বেশ কয়েকটা উম কি বলে খনিকে লিড করে, অর্থাৎ ফার্স্ট র‍্যাংক হোল্ডার হয়। লাইমস্টোন, জিঙ্ক, জিপসাম এই সমস্ত খনিজগুলো। ঠিক আছে? কর্ণাটকে রয়েছে 9.8% যার মধ্যে আয়রন ওর, গোল্ড, ম্যাঙ্গানিজ এই সমস্ত জিনিসগুলো রয়েছে। কর্ণাটকের মধ্যে গোল্ড সবথেকে বেশি পাওয়া যায়। কোলার গোল্ড মাইনটা এখানে রয়েছে। এছাড়া মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এই সমস্ত রাজ্যগুলোতেও খনিজ সম্পদ কিন্তু প্রচুর পরিমাণে উৎপাদন হয়। তাহলে পরীক্ষায় এখান থেকে সেরকম কোশ্চেন আসে না। কিন্তু কোনোদিন পরীক্ষায় আসতেও পারে যে কোন রাজ্যে সবথেকে বেশি খনিজ উৎপাদন হয় ভারতের। তাহলে কিন্তু অ্যান্সার হবে ওড়িশা। নেক্সট সেম জিনিসগুলো এখানে ম্যাপের মাধ্যমে দেখানো হয়েছে। যে এই যে আসাম রাজ্যটা এখানে কি খনিজ পাওয়া যায়? কয়লা পাওয়া যায় যেমন, ঠিক আছে? আয়রন পাওয়া যায়, ডোলোমাইট পাওয়া যায়, বক্সাইট পাওয়া যায়। আবার আমরা যদি এই রাজ্য অঞ্চলটা দেখি ঝাড়খণ্ড, তারপরে ছত্তিশগড় এই সমস্ত জায়গাগুলো, তাহলে এখানে কিন্তু কয়লা, গ্রাফাইট, বক্সাইট এই সমস্ত খনিজগুলো পাওয়া যায়। ঠিক আছে? তো এরকম ম্যাপের মধ্যে সবগুলো দেখানো আছে। এই ম্যাপটা কিন্তু আমি প্রিন্টেবল নোটের মধ্যেও দিয়েছি। এই ম্যাপটা কিন্তু খুব কাজের। ঠিক আছে? আমি আর সব বললাম না। নেক্সট চলে যাই। এবার দেখো এই মিনারেলস গুলো যখন আমরা পড়বো না, তখন কয়েকটা কথা কোনো বইয়ে লেখা থাকতে পারে। একটা হচ্ছে মেজর মিনারেলস বা প্রধান খনিজ। তো একটা হচ্ছে অপ্রধান বা গৌণ খনিজ। আর একটা হচ্ছে ক্রিটিক্যাল মিনারেল বা গুরুত্বপূর্ণ খনিজ। তো মেজর মিনারেল কাকে বলে? যে সমস্ত খনিজগুলো অর্থনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ, যেমন কয়লা, লোহা, তামা এগুলো। এগুলোকে বলা হয় মেজর মিনারেলস। মাইনর মিনারেলস কোনগুলোকে বলে? যেগুলোর গুরুত্ব তুলনামূলকভাবে কম, যেমন বালি, পাথর, অভ্র এগুলো। আচ্ছা, একটা কোশ্চেন কিন্তু পরীক্ষায় অনেক সময় জিজ্ঞেস করে যে হচ্ছে পাথরটা হবে না অ্যাকচুয়ালি, পাথর তো রক্স। যে বাড়ি বানাতে আমরা যে বাড়ি বানাই না, বাড়ি বানাতে কোন মিনারেলস ব্যবহার হয়? তাহলে সেটা কিন্তু বালি হবে, হ্যাঁ? এটা যাতে সবাই মনে রাখে। ক্রিটিক্যাল মিনারেলস বা গুরুত্বপূর্ণ খনিজ হচ্ছে সেগুলো যে যাদের দরকার, মানে যাদের প্রয়োজন খুব বেশি, অর্থাৎ ডিমান্ড খুব বেশি কিন্তু সাপ্লাই কম যাদের, অর্থাৎ ডিমান্ড বেশি সাপ্লাই কম, তাদেরকে আমরা ক্রিটিক্যাল মিনারেল বলবো। যেমন লিথিয়াম, কোবাল্ট, নিকেল, থোরিয়াম এই সমস্ত খনিজগুলো। ঠিক আছে? এবার আমরা এক এক করে প্রতিটা খনিজ সম্পর্কে পড়ব। তো সবার প্রথমে আমরা আয়রন ওর থেকে শুরু করি। তো দেখো আয়রন ওর বা আকরিক লোহাকে টোটাল ৪ ভাগে ভাগ করা যায়। অর্থাৎ ৪ প্রকার এরা। কোনো বইয়ে ৬ প্রকারও লেখা থাকে। আচ্ছা, এই যে মিনারেলস গুলো আমরা পড়ছি না, এগুলো কিন্তু আমরা ইকোনমিক জিওগ্রাফিতেও পড়বো। সেখানে কিন্তু আমরা একদম ডিটেইলস এ পড়বো, ইন ডিটেইলস মানে ইন ডেপথ। এখানে জাস্ট আমরা কোথায় কোন মিনারেলস পাওয়া যায় সেগুলোর উপর নজর দিব। তো এই আয়রন ওর যেহেতু ম্যাগনেটাইট কোথাও পাওয়া যায়, কোথাও হেমাটাইট পাওয়া যায়, সে কারণে কিন্তু এগুলো আমি এখানে ডিসকাস করেছি। তো ম্যাগনেটাইট ১, ২ হেমাটাইট, লিমোনাইট, সিডোরাইট। এই ৪ প্রকার ছাড়া আরো ২ প্রকার রয়েছে। একটা হচ্ছে টাইটানাম, একটা হচ্ছে টেকোনাইট। তো সেগুলো আমি ইকোনমিক জিওগ্রাফিতে পড়িয়ে দিব বা সেখান থেকে সেরকম কোশ্চেনও আসে না। তো ম্যাগনেটাইটের সংকেতটা আমাদের মনে রাখতে হবে Fe3O4, হেমাটাইটের হচ্ছে Fe2O3। এই সংকেতগুলো থেকে কিন্তু একবার পরীক্ষায় এসেছিল। মানে নেটে মনে হয় সম্ভবত একটা কোশ্চেন এসেছিল যে বিভিন্ন প্রকার আয়রন ওরগুলোর সাথে বিভিন্ন সিম্বলগুলো মিলাতে দিয়েছিল। তো সেক্ষেত্রে সেজন্য এটা খুব গুরুত্বপূর্ণ। 2Fe2O3 আর 3H2O আর FeCO3 এটা হচ্ছে সিডোরাইটের সংকেত। তো এখানে আয়রন কনটেন্ট থাকে 72% প্রায়। এখানে ৬০ থেকে ৭০%, এটা ৪০ থেকে ৬০%, এটা হচ্ছে ৪০ থেকে ৪৮%। অর্থাৎ সবথেকে নিকৃষ্টতম কয়লা আয়রন ওর যদি বলি তাহলে এটা হবে। আর সবথেকে উৎকৃষ্ট আয়রন ওর যদি আমরা বলি তাহলে কিন্তু ম্যাগনেটাইট হবে। ম্যাগনেটাইট কিন্তু ঘন কালো হয় এরকম, ঠিক আছে? আর সর্বোৎকৃষ্ট হয় যেটা আমি বললাম, প্রাকৃতিক চুম্বক বলে। আর এটা বিদ্যুৎ শিল্পে কিন্তু সবথেকে বেশি ব্যবহার হয়। এটা কিন্তু লাল ও গাঢ় বাদামি বর্ণের হয়, ঠিক এরকম। উৎকৃষ্ট শ্রেণীর, অর্থাৎ এটা এর তুলনায় একটু দুর্বল আরকি, বা বলো দুর্বলই বলবো আমরা। শিল্পীয় লোহা বলে, যেহেতু এটা প্রচুর পরিমাণে শিল্পে ব্যবহার হয়। আর এটাকে আরেকটা জিনিস বলে যে ডিরেক্ট শিপিং ওর বলে। অর্থাৎ খনি থেকে তুললাম আর ব্যবহার করলাম। তো এরকম কোশ্চেন যদি অনেক সময় আসে যে কোন আয়রন ওর ডিরেক্ট শিপিং ওর নামে পরিচিত, তাহলে অ্যান্সার কিন্তু হবে হেমাটাইট। ঠিক আছে? আর বাকিগুলো সেরকম ইম্পর্টেন্ট নয়, সেগুলো তোমরা মনে রাখতে পারো। লিমোনাইট যেমন রং শিল্পে ব্যবহার হয়, আর এটা কিন্তু হাইড্রোজেন উৎপাদনে ব্যবহার হয়। এবার আমরা আয়রন ওরের বন্টন দেখে নিই। তো প্রথমে আমরা ওয়ার্ল্ডের ক্ষেত্রে পড়বো। ওয়ার্ল্ডের ভিতরে আরো মানে যদি আমরা চলে যাই, যেমন অস্ট্রেলিয়ায় মেইন খনিগুলো কি, সেগুলো কিন্তু আমরা ইকোনমিক জিওগ্রাফিতে পড়বো। এখানে মেইনলি আমরা ইন্ডিয়ান জিওগ্রাফির উপর ফোকাস করছি।
তো দুভাবে পড়তে হয় এটা, সবাই হয়তো জানোই। একটা হচ্ছে রিজার্ভ অনুসারে, অর্থাৎ সঞ্চয়ের ভিত্তিতে কোন দেশ ১ম, কোন রাজ্য ১ম এরকম। আরেকটা হচ্ছে উৎপাদনের ভিত্তিতে। তবে সবথেকে বেশি যদি কোনো প্রশ্ন এসে থাকে সেটা হচ্ছে উৎপাদনের ভিত্তিতে, এবং তার থেকেও বেশি যদি কোনো প্রশ্ন আসে সেটা হচ্ছে মেজর মাইনগুলো থেকে। মাইনগুলো দিয়ে দিবে, বলবে যে এটা কোন কিসের মাইন। তো মাইনগুলো খুব ইম্পোর্টেন্ট। কারণ এই যে এগুলো আছে না, উৎপাদনগুলো রাজ্য ভিত্তিক কিংবা দেশ ভিত্তিক, এগুলো কিন্তু চেঞ্জ হয়। রিজার্ভের ভিত্তি যেটা ওটা অতটা চেঞ্জ হয় না, কিন্তু উৎপাদনটা প্রতি বছরই প্রায় চেঞ্জ হয়ে যায়। তো আমরা যদি ওয়ার্ল্ডের ক্ষেত্রে দেখি আয়রন ওর, তাহলে অস্ট্রেলিয়া কিন্তু রিজার্ভে ১ম। অন্যদিকে উৎপাদনেও কিন্তু অস্ট্রেলিয়া ১ম, ব্রাজিল ২য়, এখানেও কিন্তু ব্রাজিল ২য়। কিন্তু রিজার্ভে ইন্ডিয়া ৩য় থাকলেও উৎপাদনে কিন্তু রাশিয়া আবার ৩য়। তাহলে দেখো কি হলো, তাহলে রিজার্ভের ক্ষেত্রে অস্ট্রেলিয়া, ব্রাজিল, ইন্ডিয়া, আর উৎপাদনের ক্ষেত্রে অস্ট্রেলিয়া, ব্রাজিল, রাশিয়া। গোলমাল যাতে না হয়। এবার যদি আমরা ইন্ডিয়ার ক্ষেত্রে ধরি, তাহলে ইন্ডিয়ার ক্ষেত্রে ম্যাগনেটাইট আর হেমাটাইট আলাদা আলাদা করে পরীক্ষা আসে। তো ম্যাগনেটাইট উৎপাদনে প্রথম হচ্ছে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ আর রাজস্থান। অন্যদিকে হেমাটাইট উৎপাদনের ওড়িশা ১ নাম্বার, দ্বিতীয় হচ্ছে ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়। আমি একবার একটা জোন দেখালাম না, এই জোনটা যদি আমরা ভালো করে দেখি, এই যে জোনটা, তো এই যে নর্থ ইস্টার্ন জোনটা যে আছে বা বেল্টটা যে আছে, এখানে কিন্তু হেমাটাইট আয়রন ওর সব থেকে বেশি পাওয়া যায়। আর এই যে দক্ষিণ পশ্চিম জোনটা আছে, কোথায় গেল, এই যে দক্ষিণ পশ্চিম জোনটা আছে, এই জোনের মধ্যে কিন্তু ম্যাগনেটাইটটা বেশি পরিমাণে পাওয়া যায়। ঠিক আছে, এটা যাতে সবার মনে থাকে। এবার যদি আমরা রাজ্য ভিত্তিক বিভিন্ন ধরনের খনিগুলো দেখি, তাহলে উড়িষ্যার বলদা খুব বিখ্যাত, কারণ এটা হচ্ছে ভারতের বৃহত্তম লৌহ খনি। ঠিক আছে, কুদ্রেমুখটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কুদ্রেমুখ হচ্ছে ভারতের বৃহত্তম ম্যাগনেটাইট খনি, যেটা কিন্তু কর্ণাটকে রয়েছে। বাস্তার জেলার ডিলা রাজ্যের, বাইলা ডিলা রাজ্যের আর কি, ঠিক আছে, এটা কিন্তু রাজ্যের বৃহত্তম, ছত্তিশগড় রাজ্যের। আর চিরিয়া যেটা আছে, চিরিয়া হচ্ছে ভারতের বৃহত্তম লৌহ সঞ্চয় খনি আর কি। তো কি বুঝলাম, কয়েকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। এক হচ্ছে কি ইম্পর্টেন্ট, যে সব থেকে বেশি উৎপাদন হয় সেটা হচ্ছে বলদা, সব থেকে বেশি সঞ্চয় সেটা হচ্ছে চিরিয়া, আর সব থেকে বেশি ম্যাগনেটাইট খনি যেখানে পাওয়া যায় সেটা হচ্ছে কিন্তু কুদ্রে মুখ। এই তিনটা কোশ্চেন যাতে উল্টাপাল্টা না হয়। ঠিক আছে, আমরা ম্যাপের মধ্যে যদি খেয়াল করে দেখি, তাহলে এই যে কুদ্রে মুখটা কিন্তু কর্ণাটক রাজ্যে অবস্থান করছে। ম্যাপ দেখে পড়লে বেশি মনে থাকে এই জন্য। বাইলা টিলাটা কিন্তু এই সমস্ত জায়গায় আছে। তো এগুলা তোমরা ম্যাপ দেখে পড়তে পারো। আমি ম্যাপগুলো কিন্তু দিয়েছি। এটা কিন্তু বলদা খনিজ মাইন, যেখান থেকে কিন্তু সবথেকে বেশি পরিমাণে খনিজ উৎপাদন হয়। আর সবথেকে বেশি সঞ্চয় রয়েছে কিন্তু চিরিয়াতে। নেক্সট আছে ম্যাঙ্গানিজ ওর। তো ম্যাঙ্গানিজ ওরের যদি আমরা দেখি ওয়ার্ল্ডের রিজার্ভ, তাহলে সাউথ আফ্রিকা কিন্তু ১ নাম্বার রয়েছে, অস্ট্রেলিয়া কিন্তু ২ নাম্বার রয়েছে এবং চায়না রয়েছে ৩ নাম্বার রিজার্ভের ক্ষেত্রে। উৎপাদনের ক্ষেত্রেও সাউথ আফ্রিকায় ১ম রয়েছে, দ্বিতীয় রয়েছে গ্যাবন এবং তৃতীয় রয়েছে অস্ট্রেলিয়া। ঠিক আছে? তাহলে কি দেখলাম, আগেরটা একবার মিলাই নিই। যে আগে কিন্তু অস্ট্রেলিয়া ১ম ছিল, অস্ট্রেলিয়াই ১ম ছিল। দুদিকেই অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া। আয়রন ওরে উৎপাদনেও আর সঞ্চয়ে অস্ট্রেলিয়া। আর এখানে কিন্তু কি হলো? উৎপাদন এবং সঞ্চয় দুটাদের ক্ষেত্রেই কিন্তু হলো সাউথ আফ্রিকা। এবার ভারতের রাজ্যগুলোর মধ্যে যদি আমরা দেখি রিজার্ভে, তাহলে রিজার্ভে ওড়িশা ১ম, উৎপাদনে কিন্তু মধ্যপ্রদেশ ১ম, দ্বিতীয় মহারাষ্ট্র, তৃতীয় উড়িষ্যা। উড়িষ্যা কিন্তু রিজার্ভে ১ম হলেও, অর্থাৎ সঞ্চয়ে ১ম হলেও উৎপাদনে কিন্তু ৩য় স্থানে অধিকারী। এটাই কিন্তু মনে রাখতে হবে। উড়িষ্যা একাই 30.4% কিন্তু ভারতের যতগুলো ম্যাঙ্গানিজ রয়েছে তার 34% কিন্তু উড়িষ্যাতেই রয়েছে খালি। এখানকার সুন্দরবন, কেওনঝাড়, কালাহান্ডি এগুলো কিন্তু খুব বিখ্যাত খনি। মধ্যপ্রদেশের বালাঘাটটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে মধ্যপ্রদেশের বালাঘাট খনিটা আছে, এখান থেকে কিন্তু এটা কিন্তু ভারতের বৃহত্তম ম্যাঙ্গানিজ খনি। ঠিক আছে, বালাঘাটের একটা ছবিও দিয়েছি আমি এখানে ডায়াগ্রাম। তো এই যে বালাঘাটটা আছে, এটা কিন্তু ভারতের বৃহত্তম ম্যাঙ্গানিজ খনি। তো বৃহত্তম আয়রন ওর খনি কি ছিল? সঞ্চয়ের দিক থেকে চিরিয়া ছিল, এবং উৎপাদনের দিক থেকে কি পড়লাম আমরা? উৎপাদনের দিক থেকে আমরা পড়লাম বলদা। আর অন্যদিকে ম্যাঙ্গানিজ ওরের ক্ষেত্রে কি দেখলাম, যে ম্যাঙ্গানিজ ওরের ক্ষেত্রে সব থেকে বড় খনি হচ্ছে বালাঘাট, যেটা মধ্যপ্রদেশে রয়েছে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসবো বক্সাইট। তো বক্সাইটের সঞ্চয় এবং উৎপাদনে দুটার ক্ষেত্রেই কিন্তু গিনি ১ম। এটা কিন্তু মনে রাখতে হবে। গিনি কিন্তু দুটার ক্ষেত্রেই ১ম। ঠিক আছে, নেক্সট যদি আমরা ইন্ডিয়ার
ক্ষেত্রে দেখি তাহলে এটার ক্ষেত্রেও ওড়িশা কিন্তু উৎপাদনেও প্রথম, সঞ্চয়েও প্রথম। ঠিক আছে? এখানকার পঞ্চত মালি বলে একটা খনি রয়েছে মানে ওড়িশায়, যেটা কিন্তু ভারতের বৃহত্তম বক্সাইট খনি। এছাড়া হচ্ছে লোহারডাগা যেটা আছে ঝাড়খণ্ডে, সেটা কিন্তু দেশের বৃহত্তম বক্সাইট ভান্ডার। অর্থাৎ এখানে সবথেকে বেশি বক্সাইট সঞ্চয় রয়েছে। এছাড়া বাইলাডিলা, দুর্গ, রায়গড়, ছত্তিশগড়ের খনিগুলোও কিন্তু খুব বিখ্যাত। ঠিক আছে? তাহলে ২ টা জিনিস খুব মনে রাখতে হবে। একটা হচ্ছে পঞ্চতমালী উড়িষ্যার, যেটা সবথেকে বেশি খনি উৎপাদন হয়। আর সবথেকে বেশি সঞ্চয় যদি দেখি সেটা কিন্তু লোহারডাগাতে রয়েছে। লোহারডাগাতে কিন্তু বক্সাইট রয়েছে, লোহা নয়। এটা যাতে গোলমাল না হয়। নেক্সট আমরা যদি কপার দেখি, ঠিক আছে? কপার মানে তামা। তো কপার দেখি সি ফর কপার, সি ফর চিলি, সি ফর চিলি। এই চিলি একটা জায়গা আছে যার নাম হচ্ছে চুকুই কামাটা। চুকুই কামাটা। এই চুকুই কামাটাতে চু কিন্তু পৃথিবীর সবথেকে বেশি আ তামা তৈরি হয়, উৎপন্ন হয় আরকি। যখন আমরা ওয়ার্ল্ড এর পড়বো না অর্থাৎ ইকোনমিক জিওগ্রাফিতে, তখন ওগুলো মানে নাম বারবার আসবে। আর ইন্ডিয়ার ক্ষেত্রে যদি দেখি তাহলে সঞ্চয়ের ক্ষেত্রে তো রাজস্থান ১ম, কিন্তু উৎপাদনের ক্ষেত্রে আবার মধ্যপ্রদেশ ১ম। সঞ্চয়ে রাজস্থান, উৎপাদনে মধ্যপ্রদেশ। আর যদি আমরা খনিগুলো দেখি তাহলে এখানকার একটা বালাঘাটের মালঞ্চ খন্ড আছে। এখানকার বলতে মধ্যপ্রদেশের। যেটা কিন্তু অনেক মানে টন করে কি বলা যায় কোপার উৎপাদন হয় প্রতি বছর। সবথেকে বেশি কোপার এখানেই উৎপাদন হয়। কিন্তু সবথেকে বেশি সঞ্চয় যদি আমরা বলি তাহলে সেটা কিন্তু হবে দেশের বৃহত্তম খনি যেটা, যেটা হচ্ছে খেতড়ি। এই খেতড়ি মনে হয় সম্ভবত ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় কোশ্চেন এসেছিল। তো এটা কিন্তু মনে রেখো, খেতড়ি কিন্তু সবথেকে বেশি কোপার রয়েছে। কোথায় অবস্থান করছে এটা? রাজস্থানে। এইজন্যই কিন্তু রাজস্থান সঞ্চয়ে ১ম। আর মধ্যপ্রদেশে যেহেতু মালঞ্চ খন্ড রয়েছে যেখানে প্রচুর পরিমাণে উৎপাদন হয়, কয়েক কোটি টন করে উৎপাদন হয় প্রত্যেক বছর। ঠিক আছে? তো সেজন্য মধ্যপ্রদেশ কিন্তু উৎপাদনে ১ম আর সঞ্চয়ে কিন্তু রাজস্থান ১ম। নেক্সট এই যে খেতড়ি, এই খেতড়িটা কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে। ঠিক আছে? আর এখানে একটা রয়েছে আ যেটা কিন্তু উৎপাদনে ১ম মালঞ্চ খন্ড যার নাম। এবার আছে লিড ও জিঙ্ক। লিড শব্দের অর্থ হচ্ছে উম সীসা আর জিঙ্ক মানে হচ্ছে দস্তা। তো সঞ্চয়ে যদি আমরা দেখি তো সঞ্চয়ে অস্ট্রেলিয়া ১ম আর উৎপাদনে কিন্তু চায়না ১ম। আচ্ছা এখানে কিন্তু কনফিউশন লেগে যেতে পারে। দেখো এখানে আ লিড উৎপাদনে যদি ২য় স্থানের অধিকারী হয় তাহলে কিন্তু অস্ট্রেলিয়া। আর লিড উৎপাদনে ৩য় হচ্ছে পেরু। আর জিঙ্ক উৎপাদনে ২য় স্থান হচ্ছে পেরু আর ৩য় স্থান হচ্ছে অস্ট্রেলিয়া। ওইজন্য এখানে এরকম করে লিখা আছে। কিন্তু দুটার ক্ষেত্রেই ১ম স্থান হচ্ছে চায়না। গেল। ইন্ডিয়ার ক্ষেত্রে যদি দেখি তাহলে ইন্ডিয়ার ক্ষেত্রে রাজস্থান ১ম সঞ্চয়ের ক্ষেত্রে। উৎপাদনের ক্ষেত্রেও রাজস্থান ১ম। রাজস্থানে একটা খনি আছে যার নাম হচ্ছে যেটা হচ্ছে রামগুড়া আগুজা আ জায়গায় রয়েছে। যেটা কিন্তু এখানকার সবথেকে বড় খনি ভারতবর্ষের। লার্জেস্ট খনি। প্রচুর পরিমাণে এখান থেকে কিন্তু লিড অ্যান্ড জিঙ্ক উৎপাদন হয়। প্রায় 99% গোটা ভারতবর্ষের। অন্ধ্রপ্রদেশের নালকোন্ডার কুর্নুল অঞ্চলটাও বা ডিস্ট্রিক্টটাও কিন্তু খুব নামকরা। মনে রাখতে হবেই। নেক্সট চলে আসবো আমরা গোল্ড। গোল্ড মানে হচ্ছে সোনা। তো সোনা সঞ্চয়ে তো অস্ট্রেলিয়া ১ম, কিন্তু উৎপাদনে আবার চায়না ১ম। আবার ভারতের ক্ষেত্রে যদি দেখি আমরা, তো ভারতের ক্ষেত্রে বিহার কিন্তু রাজ্যটা সবথেকে বেশি সঞ্চয় রয়েছে গোল্ডের। ঠিক আছে? কিন্তু বিহারে তো উৎপাদন হয় না। সেইজন্য সবথেকে বেশি উৎপাদন কোথায় হয়? কর্ণাটকে। ভারতে সামান্য পরিমাণে উৎপাদন হয়, সেটাই কিন্তু কর্ণাটকে হয়। আর সেটা হচ্ছে কোলার, কোলার গোল্ড মাইন। এছাড়া হুট্টি, এইগুলো কিন্তু খুব বিখ্যাত। অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলাটাও খুব নামকরা। এখানেও সামান্য পরিমাণে উৎপাদন কিন্তু হয়ে থাকে। এছাড়া ঝাড়খণ্ডের ইস্ট সিংভূম অঞ্চলটাও কিন্তু বিখ্যাত। তবে সবথেকে মেইন যেটা সেটা হচ্ছে কোলার। কোলার থেকে কিন্তু এক্সামে পরীক্ষায় আসে। কোলার নিয়ে একটা সিনেমাও আছে, কোলার কেজিএফ সিনেমাটা। ওটা কিন্তু কোলার গোল্ড মাইনকে নিয়েই। তো এই যে এখানেই আছে হুট্টিটা, হুট্টি। আর কোলার কিন্তু রয়েছে কর্ণাটকে। এটা কিন্তু মনে রাখতে হবে। এইটাই হচ্ছে কোলার গোল্ড মাইন, যেখান থেকে প্রচুর পরিমাণে সোনা উৎপাদন হয়। নেক্সট আমরা চলে আসবো সিলভার বা রূপো। তো সিলভার সঞ্চয়ের ক্ষেত্রে তো পেরু ১ম, কিন্তু উৎপাদনের ক্ষেত্রে আবার মেক্সিকো ১ম। ভারতের ক্ষেত্রে রাজস্থান সঞ্চয়ে ১ম, উৎপাদনেও রাজস্থান ১ম। তো মনে রাখতে হবে সিলভার সঞ্চয় এবং উৎপাদন দুটার ক্ষেত্রেই রাজস্থান ১ম, কর্ণাটক ২য়। রাজস্থানের জাওয়ার খনি বলে একটা খনি আছে, জাওয়ার। সেই জাওয়ার খনিতে কিন্তু প্রচুর পরিমাণে রৌপ্য উৎপাদন হয়, অর্থাৎ সিলভার উৎপাদন হয়। তো সবচেয়ে বেশি যদি উৎপাদন হয় বা বৃহত্তম খনি যদি আমরা বলি, তাহলে সেটা কিন্তু জাওয়ার হবে। উদয়পুরও বলে অনেক সময়, যেহেতু উদয়পুরের মধ্যে অবস্থিত।
আর কর্ণাটকের রায়চুর ডিস্ট্রিক্টে যেমন হুট্টি আর উটি যেখান থেকে গোল্ড উৎপাদন হয়, সেখান থেকে কিন্তু সামান্য পরিমাণে সিলভারও উৎপাদন হয়। অর্থাৎ সিলভার আর গোল্ড একই খনি থেকে পাওয়া যায়। ঝাড়খণ্ডের ধানবাদ অঞ্চল থেকেও কিন্তু সামান্য পরিমাণে সিলভার উৎপাদন হয়। এই যে উদয়পুর যেখানে আছে জাওয়ার খনিটা, ধানবাদ থেকে উৎপাদন হয়। হুট্টি এগুলা জায়গা থেকে উৎপাদন হয়। ঠিক আছে? এটা সম্ভবত ২ টা আছে। একটা সিলভার আর একটাতে গোল্ড প্লাস সিলভার ২ টাই হয় এরকম। নেক্সট রয়েছে ডায়মন্ড বা হীরা। তো ডায়মন্ড সঞ্চয় যদি আমরা দেখি, তাহলে সঞ্চয়ে কিন্তু অস্ট্রেলিয়া ১ম। আর যদি আমরা উৎপাদনে দেখি, তাহলে উৎপাদনে কিন্তু রাশিয়া ১ম। আর বোস্টোয়ানা ২ টার ক্ষেত্রেই কিন্তু ২য় স্থানের অধিকারী। মধ্যপ্রদেশ এমন একটা রাজ্য যেখানে সবথেকে বেশি পরিমাণে ডায়মন্ড রয়েছে এবং সবথেকে বেশি পরিমাণে উৎপাদন হয়। এমনকি একটা জায়গা থেকেই কিন্তু ভারতবর্ষের ডায়মন্ড উৎপাদন হয় বর্তমানে, সেটা কিন্তু মধ্যপ্রদেশ। খুব সামান্য পরিমাণে আরকি। তো সেই জায়গাটার নাম হচ্ছে পান্না। তো পান্না নামটা শুনলেই যাতে মনে চলে আসে ডায়মন্ড। সিটি অফ ডায়মন্ড বলা হয় পান্নাকে। ঠিক আছে? এই যে পান্নার লোকেশনটা একটু ভুল দেখাচ্ছে, এই সমস্ত জায়গায় হবে পান্না। এছাড়া গোলকোন্ডা যেটা কিন্তু অন্ধ্রপ্রদেশে রয়েছে। অন্ধ্রপ্রদেশের গোলকোন্ডাতেও কিন্তু সামান্য পরিমাণে ডায়মন্ড উৎপাদন হয়। বা একটা খনি আছে এরকম। গোলকোন্ডাটাও অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয়। এটা হচ্ছে পান্না খনিটা। ঠিক আছে? PANNA পান্না। নেক্সট মাইকা। তো মাইকা মানে হচ্ছে অভ্র। এটা কিন্তু একটা মাইনর মিনারেলস। মাইনর মিনারেলস। এটা পরীক্ষায় জিজ্ঞেস করে যে মাইকা কি ধরনের মিনারেলস? তো বলতে হবে মাইনর মিনারেলস। মাইকা রিজার্ভে তো রাশিয়া ১ম, কিন্তু উৎপাদনে চায়না ১ম, মাদাগাস্কার ২য়। তো রিজার্ভে রাশিয়া আর উৎপাদনে চায়না। ব্যাস এটুকু মনে রাখলেই যথেষ্ট। আর ইন্ডিয়ার ক্ষেত্রে অন্ধ্রপ্রদেশ হচ্ছে অভ্র সঞ্চয়ে ১ম, আর উৎপাদনে আবার রাজস্থান ১ম। অন্ধ্রপ্রদেশের নেল্লোর ডিস্ট্রিক্ট যেটা আছে, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে অভ্র রয়েছে, প্রচুর পরিমাণে। নেল্লোর ডিস্ট্রিক্টটা খুব ইম্পোর্টেন্ট। আর রাজস্থানের বেওয়ার জায়গাটাও খুব ইম্পোর্টেন্ট, যেখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু অভ্র উৎপাদন হয়। এত বেশি পরিমাণে উৎপাদন হয় যে রাজস্থান বর্তমানে ভারতের লিডিং স্টেট বলা যায়। গেল। আমি ম্যাপগুলো অতটা দেখাচ্ছি না। ম্যাপগুলো নিজেরা দেখে নিও একটু, তাহলেই হবে। এবার আছে লাইমস্টোন। তো লাইমস্টোন অ্যাকচুয়ালি একটা আ স্যান্ডস্টোন অর্থাৎ সেডিমেন্টারি রক অর্থাৎ পাললিক শিলা। যেখান থেকে প্রচুর পরিমাণে সিমেন্ট তৈরি হয়। ঠিক আছে? ফার্টিলাইজার তৈরি হয় এগুলো। তো চায়না হচ্ছে ওয়ার্ল্ড রিজার্ভে ১ম, আর উৎপাদনেও চায়না ১ম, ইন্ডিয়া কিন্তু ৩য়। মাঝখানে রয়েছে USA উৎপাদনে। আর ইন্ডিয়ার সঞ্চয়ের ক্ষেত্রে কর্ণাটক ১ম, কিন্তু উৎপাদনের ক্ষেত্রে আবার রাজস্থান কিন্তু ১ম। ইউরেনিয়াম, ইউরেনিয়াম একটা ক্রিটিক্যাল মিনারেল, ক্রিটিক্যাল গুরুত্বপূর্ণ মিনারেল যার দরকার তো অনেক রয়েছে, কিন্তু সাপ্লাই সেরকম নেই। তো অস্ট্রেলিয়াতে প্রচুর পরিমাণে রিজার্ভ রয়েছে, কিন্তু উৎপাদন হয় কাজাকিস্তান। কাজাকিস্তান সঞ্চয়ে ২য়, কিন্তু উৎপাদনে ১ম। কানাডা সঞ্চয়ে ৩য়, কিন্তু উৎপাদনে ২য়। ঠিক আছে? অর্থাৎ অস্ট্রেলিয়াতে ইউরেনিয়াম সেরকম উৎপাদন হয় না। খালি সঞ্চয় রয়েছে এটাই। ইন্ডিয়ার অন্ধ্রপ্রদেশে সবথেকে বেশি রয়েছে, ২য় ঝাড়খণ্ডে। আর উৎপাদনও অন্ধ্রপ্রদেশ থেকেই হয়। কুডাপ্পা জেলার তুমুল্লা পল্লে বলে একটা জায়গা আছে, যেখানে কিন্তু বিশ্বের বৃহত্তম ইউরেনিয়াম মজুদ রয়েছে। অর্থাৎ এখানে প্রচুর পরিমাণে ইউরেনিয়াম রয়েছে। এত বেশি পরিমাণে রয়েছে যে এরকম খনি আর পৃথিবীর কোথাও নেই। কিন্তু উৎপাদন অতটা হয় না। এছাড়াও ঝাড়খণ্ডের জাদুগদা খনিটিও ভারতের খুব বিখ্যাত, কারণ এখান থেকে ১ম ইউরেনিয়াম উৎপাদন হয়েছিল। ঠিক আছে? এই যে এগুলো হচ্ছে ইউরেনিয়ামের জায়গা, যেমন হচ্ছে এই জায়গাটা। তারপরে রয়েছে এদিকে আরাবল্লীর ওই সমস্ত অঞ্চলটা, কর্ণাটকের কিছু জায়গা রয়েছে। আর অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানার কিছু জায়গার মধ্যেও কিন্তু উৎপাদন হয়ে থাকে। থোরিয়ামটা খুব ইম্পোর্টেন্ট। থোরিয়াম উৎপাদনে ভারত ১ম ১ নাম্বার। এটাও কিন্তু একটা ক্রিটিক্যাল মিনারেল। ঠিক আছে? ব্রাজিল ২ নাম্বার, অস্ট্রেলিয়া ৩ নাম্বার, ইউনাইটেড স্টেট ৪ নাম্বার। এবং এই যে বলেছিলাম পড়ানোর সময় যে কেরালার উপকূলে মোনাজাইট স্যান্ড পাওয়া যায়। ঠিক আছে? এই মোনাজাইট স্যান্ডই হচ্ছে কিন্তু থোরিয়ামের উৎস। ১ম এখান থেকেই কিন্তু থোরিয়াম পাওয়া মানে উৎপাদন করা হয়েছিল। মোনাজাইট কেরালার উপকূল থেকে আরকি। মোনাজাইট বালি থেকে। যদি আমরা নিকেল দেখি, নিকেল সঞ্চয়ে ইন্দোনেশিয়া ১ম, উৎপাদনেও ইন্দোনেশিয়া ১ম। সঞ্চয়ে ২য় হচ্ছে অস্ট্রেলিয়া, কিন্তু উৎপাদনে ২য় হচ্ছে ফিলিপাইন্স। এরকম একটা করে মনে রাখলেই হবে দেশের ক্ষেত্রে। কারণ ইকোনমিক জিওগ্রাফি তো ওগুলো আমরা ডিটেইলসে পড়ব। ওড়িশা হচ্ছে রিজার্ভে ১ম, কিন্তু উৎপাদনে সেরকমভাবে উৎপাদন তো হয় না। ওড়িশাতেই সামান্য পরিমাণে উৎপাদন হয়। অ্যাকচুয়ালি ইন্ডিয়া এগুলো বাইরে থেকে নিয়ে আসে। কারণ বললাম না এটা একটা ক্রিটিক্যাল মিনারেলস। তো ক্রিটিক্যাল মিনারেলস প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে, যে কারণে বাইরে থেকে নিয়ে আসা হয়। তবে সুকিন্দা ভ্যালিতে আ ওড়িশার খুব বেশি পরিমাণে উৎপাদন কিন্তু হয়ে থাকে নিকেলের। ঠিক আছে?
নেক্সট হচ্ছে টিন। তো টিনটা সেরকম ডিটেলস এগুলো পড়তে হবে না, কিন্তু দেশ আর রাজ্য প্রথম কে সেটা একটু পড়তে হয়, কারণ পরীক্ষা অনেক সময় জিজ্ঞেস করে। তো চায়না প্রথম রিজার্ভে, চায়না উৎপাদনে প্রথম। ঠিক আছে, হরিয়ানা প্রথম, ছত্তিশগড় প্রথম। রিজার্ভে প্রথম হরিয়ানা, উৎপাদনে প্রথম ছত্তিশগড়। নেক্সট আছে ক্রোমাইট। তো ক্রোমাইট সঞ্চয়ে কাজাকিস্তান প্রথম, কিন্তু উৎপাদনে সাউথ আফ্রিকা প্রথম। আর হরিয়ানা সঞ্চয়ে প্রথম, ছত্তিশগড় উৎপাদনে প্রথম। ক্রোমাইট আর টিন দুটা উৎপাদনের ক্ষেত্রে কিন্তু ভারতের একই রকম অবস্থা দেখা যায়। ঠিক আছে, তো এই ছিল ক্রোমাইট। হুম, এবার ওভারঅল সবগুলোর ক্ষেত্রে আমরা যদি দেখি লিডিং স্টেট, তাহলে ওড়িশা 1 নাম্বার র্যাঙ্ক অধিকারী যে সমস্ত খনির ক্ষেত্রে, সেটা হচ্ছে আয়রন ওর, ম্যাঙ্গানিজ ওর, বক্সাইট ও নিকেল। এই চারটাতে ওড়িশা 1 নাম্বার র্যাঙ্ক বর্তমানে উৎপাদনের ক্ষেত্রে। তারপরে মধ্যপ্রদেশ হচ্ছে কোপার আর ডায়মন্ড, এই দুটার ক্ষেত্রে মধ্যপ্রদেশ 1 নাম্বার। রাজস্থান হচ্ছে লিড, জিঙ্ক, সিলভার, লাইমস্টোন, এগুলো রাজস্থান। কর্ণাটকের মধ্যে গোল্ড, কর্ণাটক গোল্ড। অন্ধ্রপ্রদেশ হচ্ছে মাইকা, ইউরেনিয়াম, এগুলোর ক্ষেত্রে। ছত্তিশগড় হচ্ছে টিন, ক্রোমাইট, এরকম